অ্যালফাবেট হচ্ছে একটি ইংরেজি গ্রামারে একটি অ্যালফাবেট, বাট লেটার আছে 26টি। এর ভিতরে আপনি যদি 5টি ভাওয়াল ধরেন তাহলে 21টি কনসোনেন্ট সাউন্ড, আর যদি সেমি ভাওয়াল সহকারে ধরেন তাহলে হচ্ছে 19টি কনসোনেন্ট সাউন্ড। আর সরি 19টি কনসোনেন্ট রয়েছে, 19টি কনসোনেন্ট লেটার রয়েছে, রাইট? ওকে, আমি আবার রিপিট করে বলছি, যদি 5টি ভাওয়াল লেটার ধরেন তাহলে 21টি কনসোনেন্ট লেটার রয়েছে, যদি সেমি ভাওয়াল সহ ধরেন তাহলে হচ্ছে 60টি ভাওয়াল হয় আর 19টি কনসোনেন্ট লেটার থাকে। আর এই যে আমাদের 26টি লেটার, এর কিন্তু 44 অর্থাৎ 44টি সাউন্ড আছে। এর ভিতরে ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি। এরপর আমরা শিখেছি যে বর্ণ ব্যবহার করে অর্থাৎ লেটার ব্যবহার করে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়। ওয়ার্ড হচ্ছে একটি নির্দিষ্ট শব্দ যার অবশ্যই অন্তত একটি অর্থ থাকতে হবে, ঠিক আছে, বোধগম্য অর্থ থাকতে হবে। তারপর শিখেছি ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটি একাধিক ওয়ার্ড, বাট এখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। আবার শিখেছি ক্লজ। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট প্লাস ভার্বের একটি গুচ্ছ, গ্রুপ, বুঝে গেছে? তো সাবজেক্ট এবং ভার্বের যে গ্রুপটা সেটা হচ্ছে ক্লজ, ঠিক আছে। এখন ফ্রেজও কিন্তু সম্পূর্ণ সেন্স মেক করতে পারে না, নির্দিষ্ট অর্থ আছে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। ক্লজও মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, এজন্য দরকার হয় সেন্টেন্সের। সেন্টেন্স হচ্ছে সম্পূর্ণ সেন্স মেক করতে পারে, বলার ক্ষেত্রে সম্পূর্ণ ভাব প্রকাশ পায় এবং যে শুনবে সেও সম্পূর্ণ সেন্স ধারা বুঝতে পারে যে হ্যাঁ এই বাক্যটি আমার কাছে একটা সেন্স তৈরি করেছে, এটার আমি যথাযথ অর্থ বুঝতে পেরেছি, এটা কি বোঝাতে যাচ্ছে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। আবার এই সেন্টেন্সের দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, কিন্তু তার সম্পর্কে যে বিষয়গুলো, যে কথাগুলো বলা হবে সেটাকে ভার্ব থেকে শুরু করে অবজেক্ট, ভার্ব, তারপর তার অবজেক্ট এবং এর বিভিন্ন মডিফায়ার যদি অ্যাড করি সবগুলোই কিন্তু প্রেডিকেটের ভেতরে। অর্থাৎ সাবজেক্টটি শুধু হচ্ছে আলাদা এবং প্রেডিকেটের ভিতরে ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে এবং সেন্টেন্সের এক্সটেনশনাল পার্টগুলো থাকে। প্রিয় ভিউয়ার্সরা এবং আমার স্টুডেন্টসরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড। সো আজকে আমরা জানবো ওয়ার্ড সম্পর্কে এবং ওয়ার্ডের টাইপস, ক্লাস, বিভিন্ন ধরনের ওয়ার্ড সম্পর্কে আমরা পরিচিত হব, জানবো। বিস্তারিত আলোচনা থাকবে ওয়ার্ড সম্পর্কে। সো তাই হচ্ছে সকলেই সঙ্গে থাকুন এবং সরাসরি চলে যাওয়া যাক আর কি আমাদের আলোচনার বিষয়টিতে। তো বেশি কথা বলবো না, সরাসরি আমি চলে যাব আমাদের আলোচনার বিষয়। সো আজকে আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড সম্পর্কে শেখার সময় একটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড কিভাবে এটা ওয়ার্ড হতে পারে। হোয়াট ইজ এ ওয়ার্ড? ওয়ার্ড আসলে কি? তো আমরা একটু দেখি যে ওয়ার্ড আসলে কি। ওয়ার্ড হচ্ছে যে আপনি লেটারগুলোকে, আপনার কাছে যে লেটারগুলো আছে, যেহেতু আমরা ইংরেজি গ্রামার নিয়ে কথা বলবো তাই আমরা ইংরেজি গ্রামারের ভিতরের ওয়ার্ড সম্পর্কে শিখব, ঠিক আছে। আজকের আলোচনার বিষয় কিন্তু ওয়ার্ড, বাট এটা কিন্তু ইংরেজি গ্রামারের ভিতরে ব্যবহৃত যে ওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড, দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্ড যে আমরা ইংরেজি গ্রামার ব্যবহার করছি, যে ওয়ার্ডসগুলো আছে, তো সেগুলো নিয়ে আসলে আলোচনার বিষয় আজকে, ঠিক আছে। তো ওয়ার্ড হতে হলে আমাদেরকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে ইংরেজি অ্যালফাবেটের যে লেটার্সগুলো আছে 26 লেটার্স, এই লেটারগুলোকে আমরা একটি ক্রমানুসারে, একটি ধারাবাহিকতা মেনটেন করে এবং এমনভাবে সাজাতে হবে, এরকম রাইট অর্ডার, একটা কারেক্ট অর্ডারে আমাদের সাজাতে হবে, একটা শৃঙ্খলাবদ্ধভাবে সাজাতে হবে এবং এটাকে আমাদের একটা সিরিয়ালভাবে সাজাতে হবে। সিরিয়ালটা এরকম না যে এ বি সি ডি এভাবে লিখলাম, না, এটা সিরিয়াল না।
আমাদেরকে এমন একটা সিরিয়াল মেনটেন করে সাজাতে হবে যেন এর একটা অর্থ তৈরি হয়। সো মোট কথা হচ্ছে যে রাইট অর্ডার অফ লেটার্স, এটার মানে হচ্ছে যে লেটারগুলোকে আমি এইভাবেই সাজাবো যেন সেটা একটি অর্থ বোধক শব্দ হতে পারে, ঠিক আছে? কারণ একাধিক লেটার কিন্তু পাশাপাশি বসেই একটি ওয়ার্ড তৈরি করে। ব্যাপারটা একটু খেয়াল করতে হবে যে একাধিক শব্দ, আমাদের যে লেটারগুলো বা বর্ণগুলো পাশাপাশি বসে যখন একটি ওয়ার্ড তৈরি করে, একটি শব্দ তৈরি করে, তখন সেই বর্ণগুলো কিন্তু এলোমেলোভাবে এমনভাবে সাজানো যাবে না, বর্ণগুলো এমনভাবে বসানো যাবে না যার কোনো অর্থ তৈরি না হয়, ঠিক আছে? অর্থ তৈরি করতে পারে ঠিক সেইভাবে সাজাতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে আমি লিখেছি এ গ্রুপ অফ লেটার্স। হ্যাঁ, অবশ্যই একটা ওয়ার্ডের ভিতরে এ গ্রুপ অফ লেটার্স থাকে, অথবা আপনি বলতে পারেন অর এ কালেকশন অফ লেটার্স, অর এ কালেকশন অফ লেটার্স আপনি বলতে পারেন, একই কথা, ঠিক আছে? এ গ্রুপ অফ লেটার্স অর এ কালেকশন অফ লেটার্স। তাহলে এ গ্রুপ অফ লেটার্স, এ কালেকশন অফ লেটার্স মানে হচ্ছে যে একাধিক লেটার থাকবে। অনেক সময় একটি লেটারও অর্থ প্রকাশ করে, যেমন আই এবং এগুলো হচ্ছে একাবশেই অর্থ প্রকাশ করতে পারে। এ মানে একটি এবং আই মানে আমি। কিন্তু এর বাইরে আমরা দেখব যে বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু একাধিক লেটার ব্যবহৃত হচ্ছে। একাধিক লেটার ব্যবহৃত হওয়ার মাধ্যমে কিন্তু একটি ওয়ার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? আর অবশ্যই হচ্ছে আপনারা একটা ব্যাপার একটু খেয়াল করে দেখবেন যে আমি এখানে একটু মার্ক করে রেখেছি, ব্যাপারটা হচ্ছে যে কনভে মিনিং। একটু খেয়াল করলে দেখা যাবে যে কনভে মিনিং। অবশ্যই আপনার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের একটা মিনিং থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান, অথবা এর বেশিও থাকতে পারে, ওয়ান এরপর প্লাস প্লাস। তো আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন এর অবশ্যই একটি মিনিং থাকতে হবে এবং এর বাইরে একাধিক মিনিং থাকতে পারে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখি যে আমাদের এক্সাম্পলটা একটু খেয়াল করলে বোঝা যাবে যে আমি লিখেছি মানি। মানি অর্থ, কিন্তু অর্থ মানি মানে হচ্ছে কারেন্সি, মানি মানে হচ্ছে টাকা। যেরকম আমরা মানি হচ্ছে আমরা আমাদের কারেন্সিকে টাকা বলি, কেউ তাদের মানিকে ডলার বলে, কেউ পেনি বলে, কেউ রুপি বলে, এক এক দেশে এক এক রকম। তো মানি হচ্ছে টাকাকে বোঝানো হয় এক কথায়, তো কারেন্সিকে বোঝানো হয় যেটা হচ্ছে আমরা হচ্ছে লেনদেনের জন্য ব্যবহার করি, সব গৃহীত মাধ্যম। তো এটার কিন্তু একটা অর্থ আছে, হ্যাজ এ মিনিং, ঠিক আছে? মানির কিন্তু এক বা একাধিক অর্থ আছে, কারণ আমি লেটারগুলোকে কীভাবে সাজাচ্ছি, প্রথমে এম, তারপর ও, তারপর এন, তারপর ই, তারপর ওয়াই, এভাবে কিন্তু আমি আমার লেটারগুলোকে রেখেছি। আমি যার ফলে এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু সেই একই লেটারগুলোকে যদি আমি ঠিক এভাবে সাজাই, প্রথমে এন, তারপর এম, তারপর ই, তারপর ওয়াই, তারপর ও, আমি যদি এইভাবে সাজাই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। তো ওয়ার্ড হতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, যে লেটারগুলোকে একটা রাইট অর্ডারে সাজাতে হবে, যেন এটার একটা মিনিং থাকে। এমন অর্ডারে সাজানো যাবে না যেন হচ্ছে এটা কোনো অর্থ প্রকাশ করতে না পারে, এটার কোনো যাতে অর্থ তৈরি হয়, এটার কোনোই অর্থ তৈরি হয় না এইরকম ভাবে কিন্তু কোনো আমরা লেটারগুলোকে সাজাবো না। আমি যদি হচ্ছে লেটারগুলোকে এমনভাবেই সাজাই যে ওয়ার্ড প্রকাশ করতে পারছে না, তাহলে হচ্ছে অর্থ প্রকাশ করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমার এটা ওয়ার্ড তৈরি হলো না। কিন্তু আমি যদি লেটারগুলোকে এমনভাবে সাজাতে পারি যে এটা একটা অর্থ প্রকাশ করতে পারছে, তবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড হবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছে। তো আসুন এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, ঠিক আছে? আমরা প্রথম স্লাইডে শিখেছি যে হোয়াট ইজ ওয়ার্ড, ওয়ার্ড আসলে কি, ওয়ার্ড কেন এটাকে ওয়ার্ড বলা হয় বা কিভাবে ওয়ার্ড হয়, ঠিক আছে? অর্থ প্রকাশ করে বিধায় এটাকে ওয়ার্ড বলা হয়, তাই না? আর ওয়ার্ড হতে হলে কি দরকার আছে, এগুলো কিন্তু আমরা প্রথম স্লাইডে দেখেছি। এখন আমরা এই স্লাইডে দেখব যে আমাদের টাইপস অফ ওয়ার্ডস, আসলে ওয়ার্ডের টাইপসগুলো সম্পর্কে জানবো। ওয়ার্ডের কিন্তু অনেক টাইপস আছে, অনেক। তো
এই অনেক রকমের টাইপসের ভিতরে হচ্ছে সব একটু মনে রাখতে হবে যে ওয়ার্ডের যে এই যে বিভিন্ন টাইপস, এই যে বিভিন্ন ধরন, এটাকে কি বলা হয়? ওয়ার্ডের বিভিন্ন ধরনকে বলা হয় ওয়ার্ড ক্লাস। ঠিক আছে, আমি একটু মার্ক করে দিই, ওয়ার্ড ক্লাস। তো ওয়ার্ডের যে এই ডিফারেন্ট টাইপসগুলো আছে এগুলোকে ওয়ার্ড ক্লাস বলা হয়। আর ওয়ার্ড ক্লাস কিন্তু আসলে পার্টস অফ স্পিচ। আমি একটু বুঝিয়ে দিই কিসের জন্য হচ্ছে ওয়ার্ড ক্লাসের ভিতরে পার্টস অফ স্পিচ আসে। ধরেন আপনাকে আমি একটা বাক্য বললাম, যেরকম I love to eat a mango। ধরে নিন আমি এই সেন্টেন্সটা আপনাকে বললাম, আমি একটু লিখে দিচ্ছি, I love to eat a mango। তো এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এই যে লিখলাম আই, তারপর হচ্ছে লাভ, দেন টু ইট এ ম্যাঙ্গো। একটু ভালো করলে খেয়াল করে দেখা যাবে যে এই যে সম্পূর্ণ একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশই কিন্তু এক একটা ওয়ার্ড, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশই কিন্তু এক একটা ওয়ার্ড। একটু খেয়াল করলে কিন্তু দেখা যাবে, যেরকম আই একটা ওয়ার্ড, কারণ এর একটা অর্থ আছে, আই মানে আমি, লাভ মানে পছন্দ করি বা ভালোবাসি, এটার একটা মিনিং আছে, টু একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আমি আসলে কি করতে পছন্দ করি, একটা নির্দেশনা দিচ্ছে। ঠিক আছে, আবার এখানে কিন্তু টু এর একটা নির্দিষ্ট অর্থ আছে, যেরকম হচ্ছে প্রতি, টু অর্থ হচ্ছে প্রতি, হ্যাঁ, কারো দিকে বা প্রতি, কোনো কিছুর দিকে টু এর একটা নির্দিষ্ট অর্থ আছে। ইট মানে হচ্ছে খাওয়া, আহার করা, ভোজন করা, যেটাই হোক। তো এটার কিন্তু অর্থ আছে এ, এটা একটা আর্টিকেল এবং এটার কিন্তু একটা মিনিং আছে, এটা হচ্ছে একটি। এবং ম্যাঙ্গো এটা একটা নাউন, তো এই নাউন কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে। ঠিক আছে, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, তাই তো, একটা ফলের নাম। তো এখানে আমার প্রতিটা অংশ, একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা অংশই কিন্তু একটা করে ওয়ার্ড। কিন্তু আমরা কিন্তু শিখেছি যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। তার মানে কি, একটা বাক্যে যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তার মানে কিন্তু ওয়ার্ডের ক্লাসিফিকেশনের ভিতরে পার্টস অফ স্পিচ আসে। তার মানে বুঝতে হবে যে পার্টস অফ স্পিচের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা ভার্ব, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে টাইপস অফ ওয়ার্ড ক্লাসের ভিতরেই পড়ে। এগুলো কিন্তু ওয়ার্ডের টাইপস। কিছু কিছু ওয়ার্ডের টাইপস হচ্ছে এগুলো হচ্ছে নাউন, কিছু কিছু ওয়ার্ডের টাইপস হচ্ছে এরা হচ্ছে প্রোনাউন, কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলোর টাইপস হচ্ছে এরা হচ্ছে প্রিপোজিশন, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আসলে আমাদের কনজাংশন। এটাই হচ্ছে ওয়ার্ডের ধরন বা টাইপস। এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের, যে বেসিক থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডের টাইপস বা ধরন। ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ দ্বারাও কিন্তু এর টাইপসগুলোকে ভাগ করা যায়। তো আপনি যখন পার্টস অফ স্পিচ পড়বেন বা ওয়ার্ড টাইপস পড়বেন, একটু খেয়াল করতে হবে, এই যে পার্টস অফ স্পিচ আপনি পড়বেন, এই পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু ওয়ার্ডের বিভিন্ন বিভিন্ন টাইপস আছে। ওয়ার্ডের ভিন্ন ভিন্ন টাইপসগুলো কিন্তু এই পার্টস অফ স্পিচে আছে। কিছু কিছু ওয়ার্ড নাউন হতে পারে, কিছু কিছু ওয়ার্ড প্রোনাউন হতে পারে, কিছু কিছু অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। অর্থাৎ যেই ওয়ার্ডগুলো যেভাবে ফাংশন করবে, যেভাবে কাজ করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে সেই টাইপসের ওয়ার্ড। যেরকম এখানে ম্যাঙ্গো ওয়ার্ডটা কিন্তু একটা নাম, এটা নাউন হিসেবে কাজ করছে, এটার ফাংশন হচ্ছে নাউন হিসেবে। বাট এখানে আই হচ্ছে প্রোনাউন, এখানে আমি আমার নিজের নামের পরিবর্তে আই ব্যবহার করলাম, তাই এটা আইটা হচ্ছে প্রোনাউন, এটা প্রোনাউন হিসেবে ফাংশন করছে এই বাক্যে, তাই এটা হচ্ছে প্রোনাউন বা এই ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউনের টাইপে। আবার এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, তো এই যে এটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, তাই এটা হচ্ছে প্রিপোজিশনের টাইপসে। তো ওয়ার্ডের বিভিন্ন টাইপ আছে, তো এই ভিন্ন ভিন্ন টাইপের ভিতরে
পার্টস অফ স্পিচও কিন্তু ওয়ার্ডের কিছু কিছু টাইপ, ওয়ার্ডের যে ভিন্ন ভিন্ন টাইপ এগুলোকে প্রকাশ করে। আমি আরেকটা ব্যাপার একটু মনে করিয়ে দিতে চাই, ইংরেজিতে কোনো ব্যাপার কিন্তু একক না, সেপারেট না। ইংরেজি গ্রামারে একটু মনে রাখতে হবে, ইংরেজি গ্রামারে প্রতিটা টপিক ইন্টাররিলেটেড, প্রতিটা টপিকই একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি একসময় দেখবেন যে আমি পার্টস অফ স্পিচ পড়াচ্ছি, সেখানেও এগুলো আলোচনা করছি। আবার দেখছেন যে ওয়ার্ড ক্লাস পড়ছি, তার ভিতরেও হচ্ছে পার্টস অফ স্পিচ আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ ইংরেজি গ্রামারের প্রতিটা বিষয় একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যাপারটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তো আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আপনাদেরকে একটু সামারাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে, নাউন হচ্ছে যে কোনো প্রকার নাম, ঠিক আছে। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে প্রোনাউন, যেমন আই, হি, শি, দেই এগুলো। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, বিশেষণ, এক ধরনের হচ্ছে এটার রূপ, নাউন বা প্রোনাউনের রূপ, বিশেষণ এগুলো নিয়ে আলোচনা করে। ভার্ব হচ্ছে কাজ করাটা, আর অ্যাডভার্ব হচ্ছে কাজের ধরনটা, কাজটা কীভাবে হলো, ভালো মন্দ ইত্যাদি ব্যাপার। আর প্রিপোজিশন হচ্ছে একটি নির্দেশনা, একটা পজিশনকে নির্দেশ করে, ঠিক আছে। কাজটা কোন পজিশনে হচ্ছে, কোন দিক নির্দেশনা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের দিক নির্দেশনা, ঠিক আছে। তারপর কনজাংশনটা হচ্ছে কি, কনজাংশনটা হচ্ছে এটাকে যুক্তকারী, যেমন অ্যান্ড, অর, বাট এগুলো দ্বারা হচ্ছে আমরা কি করি, যুক্ত করি। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক শব্দ, ঠিক আছে, যে শব্দগুলো হচ্ছে আবেগসূচক, আবেগের সাথে জড়িত, ফিলিংসের সাথে জড়িত, ঠিক আছে, অনুভূতির সাথে জড়িত, সেই ধরনের ওয়ার্ডগুলোকে হচ্ছে ইন্টারজেকশন বলা হয়। দেখা যায় তো অনুভূতির সাথে জড়িত শব্দগুলোকে ইন্টারজেকশন বলে। তার মানে কি, যে ওয়ার্ডের টাইপসগুলো হচ্ছে অনুভূতির সাথে জড়িত, সেই টাইপসগুলো হচ্ছে ইন্টারজেকশন টাইপসের ওয়ার্ড। বোঝা গেছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পার্টস অফ স্পিচ হচ্ছে ওয়ার্ডের একটি ক্লাসের ভিতরে, ওয়ার্ড ক্লাসের ভেতরে আলোচনার বিষয়। তো ওয়ার্ডের ডিফারেন্ট ক্লাসের ভিতরে একটা ক্লাসিফিকেশন হচ্ছে পার্টস অফ স্পিচ, বা পার্টস অফ স্পিচে যেই পার্টস অফ স্পিচগুলো আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো এই 8টা প্রকারও কিন্তু হচ্ছে কি ওয়ার্ডের ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট কাইন্ডস। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন এগুলো কিন্তু ওয়ার্ডের বিভিন্ন টাইপস। এই টাইপসগুলো কিন্তু আসলে পার্টস অফ স্পিচের ভিতরে আলোচনা করা হয়েছে। এরপর আসুন চলে যাওয়া যাক আরও কিছু ওয়ার্ড টাইপ সম্পর্কে জানার জন্য পরবর্তী স্লাইডে। আমরা পরবর্তী স্লাইডে আরও কিছু ওয়ার্ড টাইপস বা ওয়ার্ডের যে ক্লাস এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা টাইপস অফ ওয়ার্ডস ওর ওয়ার্ড ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে তো জানলাম যে পার্টস অফ স্পিচগুলো হচ্ছে ওয়ার্ডের টাইপস সম্পর্কে আলোচনা করে, যে ওয়ার্ডের টাইপসগুলোই আসলে পার্টস অফ স্পিচের আলোচনার বিষয়। তো এই যে পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস, এটাকে কিন্তু আসলে প্রধানত 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? ভিত্তিটা হচ্ছে এই 2টি ভাগ করা হয়েছে। প্রথম অংশটা হচ্ছে যাদেরকে চেঞ্জ করা যায়, তাদেরকে মডিফাই করা যায়, যাদেরকে এক ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যাওয়া যায়। আবার কিছু আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা সেই ওয়ার্ড ক্লাসটাকে কিন্তু অন্য কোনো ফর্মে চেঞ্জ করা যায় না, এদেরকে মডিফাই করা যায় না, এদের সাথে কিছু অ্যাড বা এদের থেকে কিছু ডিলিট করা যায় না। তো তাদেরকে আবার ক্লোজড ক্লাসে রাখা হয়েছে। তো ওয়ার্ড ক্লাসকে এই যে চেঞ্জ করার ভিত্তিতে 2টি ক্লাসে বিভক্ত করা হচ্ছে। একটি ক্লাস হচ্ছে ওপেন ক্লাসেস এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লোজড ক্লাসেস। আমি হচ্ছে একটু মার্ক করে দিচ্ছি, এই যে ওপেন ক্লাসেস। তো ওপেন ক্লাসটা আসলে কি? ওপেন ক্লাস হচ্ছে যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা, দে আর ওপেন টু চেঞ্জ, দে আর ওপেন টু মডিফাই। এদেরকে চেঞ্জ করলে এরা নতুন কোনো মিনিং তৈরি করে, এদেরকে চেঞ্জ করলে এরা নতুন একটি ওয়ার্ড তৈরি করে, এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করলে এরা নতুন একটি ফর্ম তৈরি করে, নতুন একটা
ফরম্যাটে চলে আসে। এদের ভিতরে আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আপনারা একটু খেয়াল করে দেখবেন যেখানে আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোকে কিন্তু এই পার্টস অফ স্পিচগুলোকে বা এই ওয়ার্ডগুলোকে কিন্তু চেঞ্জ করা যায়। আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা একটু খেয়াল করেন যে আমি লিখেছি এন্টারটেইন। তো এন্টারটেইনের সাথে মেন্ট যুক্ত করলে এটা হয়ে যায় এন্টারটেইনমেন্ট। যদি আমাদের এন্টারটেইনটা ভার্ব হয়, এন্টারটেইনটা যদি ভার্ব হয় আমাদের, তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এন্টারটেইনমেন্টটা হচ্ছে নাউন। তাহলে কি হলো, এন্টারটেইনের সাথে মেন্ট অ্যাড করলাম, যুক্ত করলাম, যুক্ত করার পর এটা ভার্ব থেকে চেঞ্জ হয়ে এন্টারটেইনমেন্ট হয়ে গেল। এন্টারটেইন হচ্ছে আনন্দ দেয়া, কাউকে আনন্দ দেয়া, কাউকে কোনো কিছু দিয়ে খুশি করা, ঠিক আছে, বিনোদন দেওয়া, এক কথায় বিনোদন দেওয়া, বিনোদন সূচক কাজ। তো এন্টারটেইন হচ্ছে ভার্ব, ফর্মটা কিন্তু ভার্ব, বাট আমি যখন এন্টারটেইনের সাথে মেন্ট যুক্ত করলাম তখন সেটা হয়ে গেল নাউন, এবং এটার অর্থ হয়ে গেল কি, এটা হচ্ছে বিনোদন নিজেই, বিনোদন শব্দটি নিজেই, আনন্দ শব্দটি নিজেই, আনন্দ কেউ দিচ্ছে সেই দেওয়াটা নয়, আনন্দ নিজেই, এই যে আনন্দটুকু বা যে বিনোদনটুকু সেটা নিজেই হয়ে গেল। সেটা কিন্তু দেখেন ফর্মে চেঞ্জ হয়ে গেল, অর্থও চেঞ্জ হয়ে গেল এবং এটার ওয়ার্ডের টাইপসও চেঞ্জ হয়ে গেল। এটা ভার্ব টাইপস থেকে এটা নাউন টাইপসে চলে গেল। আবার যদি এখান থেকে মেন শব্দটা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার অটোমেটিক এন্টারটেইন ভার্বে চলে আসে। এন্টারটেইনের সাথে মেন যুক্ত করে দিই, এটা যুক্ত করার সাথে সাথে এটা এন্টারটেইনমেন্ট হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এন্টারটেইনমেন্ট থেকে মেন্ট ডিলিট করে দিই, ডিলিট করে দিলে আবার এটা এন্টারটেইন হয়ে যাচ্ছে। যেরকম আমরা হ্যাপি বলতে পারি, অ্যাডজেক্টিভ, হ্যাপি এটাকে অ্যাডভার্ব করলে হ্যাপিলি। আবার বলতে পারি ওয়াইজ, ওয়াইজ অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়াইজলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদেরকে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, কিছু যুক্ত করে, কিছু ডিলিট করে এদের ফর্ম চেঞ্জ করা যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে ওপেন ক্লাসেসের ভিতরে আলোচনার বিষয়। এটা হচ্ছে ওপেন ক্লাসেস ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো খোলা, চেঞ্জ করার জন্য। কিন্তু এর অপোজিট হচ্ছে ক্লোজড ক্লাসেস। এই ক্লোজড ক্লাসেস ওয়ার্ডগুলোকে আসলে চেঞ্জ করা যায় না। নো, দেখেন, নো এডিশনস অর ডিলিশনস, অর্থাৎ এটাকে সাথে কিছু অ্যাডও করা যায় না, এটা থেকে কিছু ডিলিটও করা যায় না। এটা টোটালি ক্লোজড, এখানে নো চেঞ্জ, তাই এটা ক্লোজড ক্লাস। ক্লোজ ক্লাসের ভিতরে আমাদের যে পার্টস অফ স্পিচের যে টাইপগুলো আছে, পার্টস অফ স্পিচের যে টাইপগুলো ক্লোজ ক্লাসে পড়ে সেগুলো হচ্ছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশনস। তাহলে কি 8 প্রকার হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে সাধারণত আপনারা শিখেছেন বা আমরাও শিখেছিলাম। তো সাধারণভাবে পার্টস অফ স্পিচ 8 প্রকার শিখেছি। তার ভিতরে 4টি টাইপ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টি হচ্ছে ওপেন ক্লাস, এদেরকে চেঞ্জ করা যায়। এবং 4টি হচ্ছে ক্লোজ ক্লাস, যেমন প্রোনাউন, প্রিপোজিশনস, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এদেরকে চেঞ্জ করা যায় না। আপনি অনের সাথে ই ব্যবহার করলে এটা ওয়ান হয়ে যাবে, তাই সেটা কিন্তু সম্ভব না। আবার হচ্ছে আপনি প্রিপোজিশন টু এর সাথে টি ওর সাথে এন ই যুক্ত করে টোন বানাবেন না, এটা কিন্তু আপনার চেঞ্জের জন্য না। এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এরা স্ট্রংলি, এরা হচ্ছে আপনার স্ট্রাকচারাল ওয়ে। আসলে আমি যদি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে ওপেন ক্লাসটা হচ্ছে লেক্সিক্যাল, লেক্সিক্যাল, যেখানে হচ্ছে মিনিংটা জড়িত, যেটা হচ্ছে আমরা ব্যবহার করি কোনো কিছুর অর্থকে কনভে করতে, অর্থ। বাট অপরদিকে ক্লোজ ক্লাস, যেমন প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কিন্তু হচ্ছে একটু স্ট্রাকচারাল। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সাথে হেল্পিং করে বসে দেন হচ্ছে একটা স্ট্রাকচার ফরম্যাট করতে সাহায্য করে। এরকম হচ্ছে, আমি কিন্তু একটা একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা ছিল যে আই লাভ টু ইট এ ম্যাঙ্গো। এখানে টু আর এ হচ্ছে ডিটারমাইনার। আমি আরেকটা ব্যাপার বলি যে ডিটারমাইনারও কিন্তু
ডিটারমাইনার্স মানে হচ্ছে ডিটারমাইনার ভিতরেও কিন্তু আর্টিকেল, ঠিক আছে। তো আর্টিকেল বা ডিটারমাইনার্স এগুলো কিন্তু ক্লোজড, এদেরকে কোনো পরিবর্তন করা যায় না, এদেরকে কোনো চেঞ্জ করা যায় না। তো এরা যেই রকম আছে এদেরকে ঠিক সেই রকমভাবেই সেন্টেন্সের ভিতরে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এদের সাথে কোনো সাফিক্স প্রিফিক্স যুক্ত হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে সাফিক্স প্রিফিক্স যুক্ত হয় কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত হয় বা সাফিক্স প্রিফিক্সকে ডিলিট করে হচ্ছে আমরা এদেরকে ফর্মগুলো চেঞ্জ করি। কিন্তু কোনো প্রোনাউনের সাথে, যেমন আয়ের সাথে মেন্ট, আয়ের সাথে ইআর বা হিয়ের সাথে হি ইআর, হ্যাঁ, বা এআর, এই ধরনের সাফিক্স প্রিফিক্স কিন্তু যোগ বিয়োগ করা যায় না, এদের ফর্মেটেই থাকে। কনজাংশন, ইন্টারজেকশন বা ডিটারমাইনার এগুলো কিন্তু ক্লোজ ক্লাসের ভিতরে, এরা হচ্ছে স্ট্রাকচারালি একটা সেন্টেন্সকে ফরমেশনে সাহায্য করে, এরা কিন্তু মিনিংকে কনভে করে না। হ্যাঁ, মিনিংয়ের ধরনটাকে বুঝাতে বা মিনিংটাকে আরও বেশি, সেন্টেন্সটাকে আরও বেশি মিনিংফুল করতে সাহায্য করে, ঠিক আছে। এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। তো এখন পরবর্তী স্লাইডে আমরা আরও কিছু ওয়ার্ড টাইপস বা ওয়ার্ডের ক্লাস সম্পর্কে জানব। আর আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা আমার সাথেই আছেন, এই কষ্ট করে এই স্লাইডগুলো দেখছেন। আর আমি আশা করব যে এই স্লাইডগুলো আসলে আপনাদের জ্ঞান অর্জনে সাহায্য করবে, আপনাদেরকে কিছুটা হলেও বেনিফিটেড করবে। তাই কষ্ট করে সাথে থাকুন, ওয়ার্ড সম্পর্কে জানতে, ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে, ওয়ার্ডের বিভিন্ন টাইপ জানতে, ওয়ার্ডের ক্লাসিফিকেশনগুলো জানতে, ঠিক আছে। তো আসুন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী স্লাইডে। ওয়ার্ডের যে টাইপস, আমাদের ওয়ার্ডের যে টাইপসগুলো আছে এই টাইপসগুলোকে কিন্তু আবার লিঙ্গুইস্টিক্যালি বা হচ্ছে আমরা যেটা বলি লিঙ্গুইস্টিকরা ভাষার যে স্ট্রাকচার বা মিনিং এগুলোর উপর ভিত্তি করে ওয়ার্ডকে বিভিন্ন ক্লাসিফিকেশন করে। তো বেসিক্যালি আমাদের যে লিঙ্গুইস্টিক্যাল বা অ্যাকর্ডিং টু মিনিং অর স্ট্রাকচার অনুসারে যে ওয়ার্ডগুলো আছে, ভাষায় যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো মূলত ভাষার দিক থেকে বিবেচনা করলে, হ্যাঁ, ইংরেজি গ্রামার তো আছেই, পাশাপাশি যদি আমি এই ওয়ার্ড ভাষায় ব্যবহৃত যে ওয়ার্ড ভাষাগত দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে বা মিনিংয়ের দিক থেকে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে যদি আমি আবার বিভিন্ন টাইপসে বিভক্ত করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রধানত 3 টাইপস আছে, প্রধানত 3 টাইপস। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিনোনিম, আর তারপর হচ্ছে অ্যান্টোনিম, দেন হচ্ছে হোমোনিম। অনেকেই সিনোনিম সম্পর্কে জানে, সেটা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড থাকবে কিন্তু তাদের সকলের অর্থ হবে একই রকম। তার মানে কি অর্থর দিক থেকে এদের ওয়ার্ডগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, এদেরকে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের, ভিন্ন টাইপের লেটার ব্যবহার করে তৈরি করতে হবে। এদের উচ্চারণও কমপ্লিটলি ডিফারেন্ট হবে, এদের প্রোনাউন্সিয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট হবে, কিন্তু এদের অর্থ মোটামুটি একই রকম বোঝাবে, একই ধরনের বোঝাবে। যেরকম আই এম হ্যাপি, এটাকে বলা যেতে পারে আই এম গ্ল্যাড। আমি হ্যাপি, সেটাকে বলা যেতে পারে আই এম গ্ল্যাড। তাহলে হ্যাপির পরবর্তীতে গ্ল্যাড ব্যবহার করা যায়। যেরকম আমি বলতে পারি দিস ইজ ভেরি ওল্ড, এটা অনেক ওল্ড, পুরাতন। এটাকে আবার বলা যেতে পারে দিস ইজ অ্যানশায়েন্ট, দিস ইজ অ্যান অ্যানশায়েন্ট, এটা অনেক প্রাচীন, এটা অনেক পুরাতন। আবার বলা যেতে পারে দিস ইজ অ্যান্টিক, এটা এক ধরনের অ্যান্টিক, পুরাতন, প্রাচীন। তো একই অর্থ, মোটামুটি একই ধরনের অর্থ প্রকাশ করে, কিন্তু এদের বানান, এদের স্পেলিং ভিন্ন, এদের প্রোনাউন্সিয়েশন ভিন্ন। এই যে স্পেলিং, এদের যে প্রোনাউন্সিয়েশন ভিন্ন বাট অর্থ একই রকম, এদেরকে বলা হয় সিনোনিম। আবার এদের যদি
উচ্চারণ ভিন্ন হয়, এদের যদি বানান ভিন্ন হয় এবং অর্থ যদি ভিন্ন হয়, তাহলে সেটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ। যেমন চাঁদকে চন্দ্র বলা যায়, হ্যাঁ, কিন্তু আকাশ, হ্যাঁ, আকাশকে বা কি বলা যায়, গগন, গগন মানে আকাশ, ঠিক আছে। তো এটা হচ্ছে সমার্থক শব্দ। কিন্তু আকাশ বললে যখন বলবো পাতাল, ভালোর বিপরীতে যখন বলবো মন্দ, গুডের জায়গায় বলবো ব্যাড, হ্যাঁ, হ্যাপিকে যখন বলবো আনহ্যাপি, ঠিক আছে। এই যে বিপরীত অর্থ প্রকাশকারী, একেবারে বিপরীত উচ্চারণ, বিপরীত একেবারে ভিন্ন যে ওয়ার্ডগুলো, এরকম হচ্ছে আমি বললাম হ্যাপির বিপরীতে বলে দিলাম আনহ্যাপি, ঠিক আছে। স্যাড, হ্যাঁ, স্যাড, স্যাড মানে কিন্তু আনহ্যাপি। তাহলে আমি যদি স্যাড বা আনহ্যাপি একসাথে বলি, তাহলে স্যাড আর আনহ্যাপি হয়ে গেল সিনোনিম। বাট আমি যদি হ্যাপির পরিবর্তিতে স্যাড ব্যবহার করি, আই এম হ্যাপি, নো আই এম স্যাড, তাহলে হ্যাপি এবং স্যাড, এই স্যাডটা কিন্তু হ্যাপি শব্দের অ্যান্টোনিম, অর্থাৎ এর স্ট্রাকচার ভিন্ন, এটাকে স্পেল করা হচ্ছে, এটাকে বানান লেখা হচ্ছে SAD, ভিন্ন একটা ভঙ্গিতে, এটার হচ্ছে উচ্চারণও ভিন্ন। যেরকম স্যাড একরকম সাউন্ড তৈরি করছে স্যাড, কিন্তু হ্যাপি একরকম সাউন্ড তৈরি করছে, প্রোনাউন্সিয়েশন ভিন্ন, এবং এর অর্থর দিক থেকেও ভিন্ন। হ্যাপি মানে খুশি, আনন্দ, হ্যাঁ, বাট স্যাড মানে কিন্তু দুঃখিত বা হচ্ছে অখুশি টাইপের ব্যাপার। আর অন্যদিকে হোমোনিমটা আসলে কি? হোমোনিমস হচ্ছে, এটাকে কয়েকটা ক্যাটাগরিতে বোঝানো দরকার, বাট আমি যেহেতু বেসিক, তাই বেসিক্যালি হচ্ছে বোঝানোর জন্য বলছি যে হতে পারে এদের উচ্চারণ একই রকম, কিন্তু এদের ওয়ার্ডগুলো ডিফারেন্ট। উচ্চারণ একই রকম, কিন্তু এদের স্পেলিংটা ডিফারেন্ট। আবার এদের স্পেলিং একই রকম, কিন্তু উচ্চারণ ডিফারেন্ট। এই যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে হোমোনিমস, এবং অবশ্যই অর্থ ডিফারেন্ট, ঠিক আছে, অর্থগুলো অবশ্যই ডিফারেন্ট। তাহলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এদের অর্থ ডিফারেন্ট, কিন্তু এখানে হোমোনিমসে এদের হতে পারে এদের উচ্চারণগুলো এক, আবার হতে পারে এদের বানান স্পেলিংগুলো এক, হতে পারে এদের বানান বা স্পেলিং এক, আবার হতে পারে এদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ এক। আমি সিনোনিমের জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম প্রথমে সিনোনিমের জন্য এক্সাম্পল দিচ্ছি বা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমি বলি হ্যাপি, হ্যাপির জন্য আমি গ্ল্যাড ব্যবহার করতে পারি, তাই তো। তাহলে কি দেখা যাচ্ছে যে সিনোনিম হ্যাপি এবং গ্ল্যাড একই রকম অর্থ প্রকাশ করতে পারে, একই রকম অর্থের দিক থেকে প্রায় একই রকম। যেরকম ওল্ড, এটাকে আবার অ্যানশিয়েন্ট বলা যাচ্ছে। তার মানে কি, যে সিনোনিম হচ্ছে দেখেন দেখতে ভিন্ন, এদের উচ্চারণও ভিন্ন, হ্যাপি, গ্ল্যাড, ওল্ড, অ্যানশিয়েন্ট, উচ্চারণও ভিন্ন, কিন্তু এদের অর্থের দিক থেকে একই রকম, কিন্তু আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। অ্যান্ড তারপর আমি যদি এখানে অ্যান্টোনিমের একটা এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে আমি যদি হ্যাপি লিখি, এর পরবর্তীতে লিখলাম স্যাড। আবার আমি যদি লিখি গুড, এখানে লিখলাম ব্যাড।
ঠিক আছে? তাহলে হ্যাপি হচ্ছে আনন্দ, কিন্তু স্যাড হচ্ছে দুঃখ, ঠিক আছে? আবার গুড হচ্ছে ভালো, ব্যাড হচ্ছে খারাপ। আবার এই যে এইটা হচ্ছে অ্যান্টোনিম। এখানে প্রতিটা শব্দ আমি কিন্তু ভিন্ন ভিন্ন স্পেলিংয়ে, ভিন্ন ভিন্ন বানানে লিখলাম, আবার এদের উচ্চারণও কিন্তু ভিন্ন এবং এদের অর্থও ভিন্ন, এই জন্য এরা হচ্ছে অ্যান্টোনিম। অপরদিকে আমি যখন হোমোনিমগুলো আলোচনা করব, হোমোনিম, তো হোমোনিমগুলো আমি প্রথমে হচ্ছে একই উচ্চারণের গুলো লিখি, যেরকম সেন্ট, সেন্ট, এইদিকে লিখি সেন্ট। একটু খেয়াল করে দেখা যাবে যে এখানে CENT সেন্ট, SENT সেন্ট এবং SCENT সেন্ট, তিনটি শব্দের উচ্চারণ একই রকম, কিন্তু তিনটি শব্দর বানান স্পেলিংগুলো কিন্তু আলাদা। কোনোটা CENT, কোনোটা SENT, কোনোটা SCENT। তার মানে এগুলোর স্পেলিংগুলো আলাদা, কিন্তু উচ্চারণগুলো কিন্তু একই এবং এদের অর্থও ভিন্ন। সেন্ট হচ্ছে টাকার জন্য ব্যবহার করা হয়, মানি জাতীয় ব্যাপার, কারেন্সি। সেন্ট হচ্ছে সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, কোথাও পাঠানো, ঠিক আছে? আর সেন্ট এটা হচ্ছে কোনো সুঘ্রাণ, ঠিক আছে? এদের এদের এই যে ওয়ার্ডগুলো, এরা কিন্তু তিন রকমের, তাই না? কিন্তু এদের উচ্চারণ একই রকম। এটা হচ্ছে হোমোনিমে আলোচনার বিষয়। আবার আমি যদি লিখি এখন দুইটি শব্দ কিন্তু দেখতে একই রকম, এদের স্পেলিং কিন্তু একই রকম, DOVE, DOVE। তাহলে প্রথম যে উচ্চারণটা লিখলাম DOVE, এটার উচ্চারণ হচ্ছে ডাভ। ডাভ মানে হচ্ছে যে কবুতর জাতীয় পাখি, বা পায়রা, পায়রা বা কবুতর, ঠিক আছে? কবুতর, এটা হচ্ছে ডাভ। আর এটা হচ্ছে ডোভ। ডোভ এটা কি? এই ডোভটা হচ্ছে ডাইভ, ডাইভ করে না সমুদ্রে, তো এই ডাইভ যে ভার্ব, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে? ডাইভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডোভ। তাহলে এখানে ডাভ যখন একই রকম, ঠিক আছে, এদের স্পেলিং একই রকম, এখন দেখেন উচ্চারণ ভিন্ন এবং অর্থও ভিন্ন হয়ে গেল। এই যে ডাভ বলার সময় এই ডাভটা কিন্তু একটা পাখিকে বোঝাচ্ছে, বাট এখন যখন আমি ডাইভ ভার্বের পাস্ট ফর্ম ডোভ লিখলাম, ডোভ, তো এই ডোভটা কিন্তু একটি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দেখতে একই রকম, স্পেলিং একই রকম, কিন্তু এদের উচ্চারণ যখন ভিন্ন এবং অর্থ যখন ভিন্ন, সেটাও কিন্তু হোমোনিমের আলোচনার বিষয়। তো হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, এর ভিতরে কিন্তু আরও আছে, যেরকম হেটেরোনিম, দেন হচ্ছে ট্যাক্সোনিমি, ম্যাটোনিমি, আর অনেক ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আমি কিন্তু যখন বিস্তারিতভাবে হচ্ছে লিঙ্গুইস্টিকের মিনিংয়ের ক্লাসগুলো নিব তখন আলোচনা করব, কিন্তু এখন যেহেতু বেসিক, তাই বেসিক তিনটি ফর্মেটই বোঝালাম। যখন আমি এদেরকে আবার ভেঙে ভেঙে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, এদেরকে আবার এদের ক্লাসিফিকেশন শেখাবো, এদেরকে ভাঙবো, তখন আবার আমরা এই হাইপারনেম, হোমোনিম, টেক্সোনিম, হিপোনিম, ম্যাটোনিম, এই ব্যাপারগুলো শিখব। তো এখন পর্যন্ত যতটুকু শিখলাম সেটার একটা সামারি করে দিই। সামারিটা হচ্ছে যে প্রথম আমরা শিখলাম ওয়ার্ড আসলে কি, ওয়ার্ডটা কি সেটা শিখলাম। সেটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে একটা গ্রুপ অফ লেটার্স বা কালেকশন অফ লেটার্স, এটার একটি স্ট্রাকচার ফলো করতে হবে, স্ট্রাকচারটা এমন হতে হবে যেন এটা অর্থ প্রকাশ করতে পারে।
তারপর আমরা শিখলাম যে ওয়ার্ড ক্লাসিফিকেশনে বা ওয়ার্ডের টাইপসে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের যে টাইপসগুলো, পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো, এগুলো কিন্তু ওয়ার্ডের টাইপস। কারণ সেন্টেন্সে যেগুলো ব্যবহার করা হয়, একটা সেন্টেন্স গঠনে কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয়। এই কোনো ওয়ার্ডগুলো নাউন, কোনো ওয়ার্ড প্রোনাউন, কোনোটি অ্যাডজেক্টিভ, কোনোটি ভার্ব, কোনোটি অ্যাডভার্ব, কোনোটি প্রিপোজিশন, কোনোটি ইন্টারজেকশন, এভাবে এক একটা ওয়ার্ড হচ্ছে এক এক ধরনের পার্টস অফ স্পিচ। তাই এই পার্টস অফ স্পিচগুলো কিন্তু ওয়ার্ডের টাইপ। তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখলাম যে এই যে পার্টস অফ স্পিচ বা আমাদের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে পরিবর্তনের দিক থেকে ওয়ার্ডগুলোকে পরিবর্তন করা যায় কি যায় না, এই পরিবর্তনের দিক থেকে ওয়ার্ড ক্লাস হচ্ছে আবার দুই রকমের। একটি হচ্ছে ওপেন ক্লাস, একটি হচ্ছে ক্লোজ ক্লাস। যাদেরকে পরিবর্তন করা যায় তারা হচ্ছে ওপেন ক্লাসে, আর যাদেরকে পরিবর্তন করা যায় না তারা হচ্ছে ক্লোজড ক্লাসে। তো ওপেন ক্লাসের ভিতরে নাউন আছে, পরিবর্তন করা যায়, অ্যাডজেক্টিভ আছে, পরিবর্তন করা যায়, ভার্ব এবং অ্যাডভার্ব আছে, এদেরকে পরিবর্তন করা যায়। আর ক্লোজ ক্লাসে পার্টস অফ স্পিচের প্রিপোজিশন আছে, প্রোনাউন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, এদেরকে পরিবর্তন করা যায় না। এছাড়াও ডিটারমাইনার্স আছে, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের ভিতরে না, বাট এদেরকেও পরিবর্তন করা যায় না, এই ওয়ার্ডগুলোকে পরিবর্তন করা যায় না। সাফিক্স বা প্রিফিক্স যোগ করে বা সাফিক্স বা প্রিফিক্স এদের থেকে ডিলিট করে এদেরকে পরিবর্তন করা যায় না, এদেরকে ফরমেশন পরিবর্তন করা যায় না, এদের মিনিংয়ে পরিবর্তন করা যায় না। এটা তো ওপেন ক্লাসগুলো হচ্ছে লেক্সিক্যাল এবং ক্লোজ ক্লাসগুলো হচ্ছে স্ট্রাকচারাল, ঠিক আছে, এই জন্য এরা ক্লোজ ক্লাসে। এরপর আমরা শিখলাম এই বর্তমান স্লাইডে যে টাইপস অফ ওয়ার্ডে, এটাকে যদি আমি এদের মিনিংগুলো থেকে, মিনিংয়ের ধরন থেকে, এদের উচ্চারণের ধরন থেকে, এদের ফরমেশন বা এদের যে স্ট্রাকচার, এই দিক থেকে লিঙ্গুইস্টিক্যালি যদি এদেরকে আবার বিভিন্ন ক্লাসে ফেলি, তো প্রধানত 3টি গ্রুপে তাদেরকে ভাগ করা যায়। আবার এই 3টি গ্রুপের ভিতরেও কিন্তু অনেক প্রকারভেদ আছে, যেগুলো বিস্তারিত আলোচনা থাকবে অন্য একটি ক্লাসে, অন্য একটি স্লাইডে, অন্য একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা কি জানলাম যে প্রধান 3টি টাইপ হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড হোমোনিম। তো সিনোনিম কি? সিনোনিম হচ্ছে এদের অর্থ ঠিক একই রকম হবে, একই ধরনের অর্থ হবে, কিন্তু এদের স্পেলিং আর এদের প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ এদের উচ্চারণ আর এদের বানান হবে ভিন্ন ভিন্ন, সেটা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিমে কি বললাম? অ্যান্টোনিম হচ্ছে এদের উচ্চারণ ভিন্ন, এদের স্পেলিং বা বানান ভিন্ন এবং এদের অর্থও ভিন্ন, এই জন্য এরা অ্যান্টোনিম। আর হোমোনিমে শিখলাম 2টি ধরন, সেটি হচ্ছে এদের উচ্চারণ একই রকম কিন্তু বানান ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এক, স্পেলিং ভিন্ন ভিন্ন এবং অর্থ ভিন্ন। আবার কি শিখলাম? এদের উচ্চারণ ভিন্ন, অর্থাৎ উচ্চারণ আলাদা কিন্তু স্পেলিং একই রকম, উচ্চারণ আলাদা কিন্তু স্পেলিং একই রকম কিন্তু এর অর্থ ভিন্ন, এদের ইউজ ভিন্ন। সেটা হচ্ছে আমরা শিখেছি আমাদের টাইপস অফ ওয়ার্ডস বা ওয়ার্ড ক্লাসে। এছাড়াও আর একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে পরবর্তী স্লাইডে আলোচনা করছি, সেই ব্যাপারটির মাধ্যমে আমি আমার ভিডিওটি শেষ করব, তাই ধৈর্য ধরে আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন। এই একটি ব্যাপারের দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব, এবং এই ব্যাপারটি হচ্ছে আদার্স, যেরকম হচ্ছে বলে না যে ওয়ার্ড ক্লাসের ভিতরে আদার্স ব্যাপার, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাপারটিও কিন্তু, এগুলো কিন্তু ওয়ার্ডের ধরন, এগুলো কিন্তু ওয়ার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু ওয়ার্ড। তাই এই ব্যাপারটির মাধ্যমে আমি আমার ভিডিওটি শেষ করব। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ওয়ার্ডের টাইপসগুলো শিখলাম, ঠিক আছে, এই ওয়ার্ডের টাইপসগুলো জানার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোথায়, কোন জায়গায়, কোন ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা উচিত এবং ওয়ার্ডগুলোর বিশেষত্বগুলো কী, এই সার্বিক ব্যাপার কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। তাই ধৈর্য ধরে সঙ্গে থাকুন। সো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী স্লাইডে। এই স্লাইডটি হচ্ছে একটি বোনাস স্লাইড বা একটি বোনাস হিসেবে ধরা যেতে পারে, যে আদার্স। তো বোনাস টাইপস, ওয়ার্ড ক্লাসের ভিতরে কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডের টাইপস আছে,
যেগুলোকে আসলে বোনাস বা আদার টাইপসে ফেলা উচিত। আর তার ভিতরে প্রধান হচ্ছে যে ব্যাপারটি, সেটা হচ্ছে ডিটারমাইনার। আমরা অনেকেই হয়তো ডিটারমাইনার নাম শুনেছি, বাট ডিটারমাইনার কি সেটা কিন্তু কখনো হয়তো আমি আলোচনা করিনি, আর আজকে আলোচনা করে দিব অবশ্যই। আর অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না আসলে ডিটারমাইনারটা কি। আর অনেকেই হয়তো আমাদের স্কুলে বা ক্লাসে অনেক সময় ডিটারমাইনার সম্পর্কে আলোচনা করা হয় না, সুযোগ থাকে না, বা আমাদের সিলেবাসে ডিটারমাইনার থাকে না, তাই অনেক সময় হয়তো ডিটারমাইনার সম্পর্কে আলোচনা করা হয় না। আর ক্লাসে তো সবসময় আমি বলি যে আমাদের ক্লাসে সময় কিন্তু লিমিটেড, হ্যাঁ, স্কুলের ক্লাসের সময়গুলো লিমিটেড, তাই অনেক সময় অনেক কিছু বোঝানো সম্ভব হয় না। তো আসুন আজকে ডিটারমাইনার সম্পর্কেও জানি। ডিটারমাইনার হচ্ছে ওয়ার্ডের আরেকটি টাইপস বা ক্লাস। ডিটারমাইনার হচ্ছে এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কামস বিফোর এ নাউন টু আইডেন্টিফিকেশন, টু আইডেন্টিফাই, ফর আইডেন্টিফিকেশন। আই মিন যে ওয়ার্ডগুলো নাউনের প্রথমে আসে নাউনকে আইডেন্টিফাই করতে, যে আসলে নাউনটাকে নির্দিষ্ট করে বুঝাতে, ঠিক আছে। যেরকম আমি যদি বলি দি বুক, এই বইটি, এ বুক একটি বই, বা আমি যদি বলি সাম পেন, কিছু কলম, তারপর হচ্ছে ফিউ ট্রিস, কিছু সংখ্যক, কিছু কম সংখ্যক গাছ। অর্থাৎ নাউনের আগে এই যে ভেরি, ফিউ, অল স্টুডেন্টস অ্যান্ড এভরি পিপল, এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম, এভরি পিপল। এখন আমি যদি জিজ্ঞেস করি এভরিটা আসলে কি নাউন? না। প্রোনাউন? তাও না। তাহলে এটা কি? প্রোনাউন কি প্রিপোজিশন? এটা কি প্রিপোজিশন? এভরি কি প্রিপোজিশন? অল এটা কি নাউন না প্রোনাউন না প্রিপোজিশন? আসলে এগুলো কি? এগুলো আসলে ডিটারমাইনার্স। এই যে এ অ্যান্ড দি বললাম, এদেরকে আর্টিকেলও বলা যেতে পারে, এদেরকে ডিটারমাইনারও বলা যেতে পারে। এগুলো আসলে আর্টিকেল, এগুলো কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কোনোটাই না। তারপর এখানে মাই, ইয়োর, হিজ, এই যে ওয়ার্ডগুলো, মাই বুক, মাই শার্ট, মাই গ্লাস, মাই হেয়ার, মাই আইস, মাই নোজ, মাই মাউথ, মাই হ্যান্ডস। সো এই যে ইয়োর হ্যান্ড, ইয়োর ক্যামেরা, ইয়োর লাইটস, তো ইয়োর ম্যাঙ্গো, দেন হচ্ছে ইয়োর ক্যাট, ইয়োর প্যাট, ইয়োর ডগ, দেন এই যে ওয়ার্ডগুলো, তারপর হচ্ছে দিস স্টোরি, দ্যাট ইনসিডেন্ট, হ্যাঁ, এই দিস দ্যাট, এগুলো কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব? কিন্তু এরাও তো ওয়ার্ড, তাই না? এরা হচ্ছে ডিটারমাইনার, যাদেরকে পার্টস অফ স্পিচের ভিতরে আলোচনা করা হয় নাই, বা পার্টস অফ স্পিচের বাইরে এরা আছে, কিন্তু এরাও কিন্তু সেন্টেন্স গঠনে অবশ্যই মুখ্য ভূমিকা পালন করে। অনেক সময় মুখ্য ভূমিকা পালন না করলেও সহযোগী ভূমিকা পালন করে। এরা কিন্তু নাউনকে আইডেন্টিফাই করে বুঝিয়ে দেয় যে আসলে কোনটা। ফর এক্সাম্পল, আমি যদি বলি হিজ ফাদার, তো ফাদার হচ্ছে নাউন, এখানে হিজ, কিন্তু কার বাবা কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। যদি আমি বলি করিমস ফাদার, করিমস, হ্যাঁ, তো এই করিমস ফাদার, এখন যদি ফাদারটাকে নির্দিষ্ট করে বলি আমি পরবর্তী বাক্যে, তখন আমি কি বলবো? হিজ ফাদার, তার বাবা। অর্থাৎ প্রথমে যে নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই নাউনের বাবা, হিজ ফাদার। বুঝা গেছে? এই যে পসেসিভগুলো, এটা কিন্তু প্রোনাউন না, এটা হচ্ছে পসেসিভ। তাই ডিটারমাইনারে আমরা আজকে শিখবো যে ডিটারমাইনারের কয়েকটি ধরন শিখবো, এবং এই ডিটারমাইনারও যে ওয়ার্ড ক্লাস বা ওয়ার্ডের টাইপস সেটাও আমরা শিখবো, ঠিক আছে? আর আমি তো আলোচনায় বলেই দিয়েছি যে ডিটারমাইনার হচ্ছে ওয়ার্ডের টাইপস, ওয়ার্ডের কিছু টাইপস কিন্তু ডিটারমাইনার, ওয়ার্ডের একটা ধরনই হচ্ছে ডিটারমাইনার। তো এই ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কামস বিফোর নাউন ফর আইডেন্টিফিকেশন, দে আর কল্ড ডিটারমাইনার। নাউনের আগে যে ওয়ার্ডগুলো আসে নাউনকে আইডেন্টিফাই করতে পারে তাদেরকে ডিটারমাইনার বলে। নাউনের আগে আর্টিকেল এসে নাউনকে আইডেন্টিফাই করতে পারে, যেরকম এ অ্যান্ড দি। আমি আবারও বলে দিচ্ছি, যেরকম এ মার্কার, একটি মার্কার, ঠিক আছে?
অ্যান এগ, একটি ডিম, দ্য পেন, দ্য ডাস্টার, দ্য ইরেজার। তো এটা হচ্ছে নির্দিষ্ট করছে, এই যে যে নাউনের আগে এই যে আর্টিকেল ব্যবহার করা হলো, এগুলো কিন্তু কি করছে, নাউনকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করছে যে হ্যাঁ দিস ডাস্টার বা দি ডাস্টার, দি পেন, নির্দিষ্ট করছে, আইডেন্টিফাই করে দিচ্ছে, আমাদেরকে বের করে দিচ্ছে বোঝার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে যদি পসেসিভ নিয়ে আলোচনা করি, যেরকম হচ্ছে মাই, ইয়োর, হিস, তারপর হচ্ছে দেম, সরি দেয়ার্স, হ্যাঁ, এই যে পসেসিভগুলো, ইয়োর্স, হার্স, এই যে পসেসিভগুলো, এই পসেসিভগুলো হচ্ছে ডিটারমাইনার। যেরকম আমি বলি যদি মাই ব্যাগ, মাই শার্ট, মাই শু, দেন হচ্ছে মাই গ্লাসেস, এই যে পসেসিভগুলো, এই পসেসিভগুলো নাউনের আগে বসে কিন্তু একটি অর্থ প্রকাশ করছে, এরাও কিন্তু ওয়ার্ড, এরাও অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে ডিমনস্ট্রেটিভ টাইপের ওয়ার্ড, যেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, লাইক দিস, দ্যাট, ঠিক আছে। তারপর হচ্ছে দেজ, দোজ, এগুলো। তো দিস, দ্যাট, দেজ, দোজ, এই যে ডিমনস্ট্রেটিভ টাইপের ওয়ার্ডগুলো, আর্টিকেল হলো, পসেসিভ হলো, এই ডেমনস্ট্রেটিভ টাইপের যে ওয়ার্ডগুলো, এরাও কিন্তু অর্থ প্রকাশ করে নাউনের আগে বসে, এবং এরাও কিন্তু নাউনকে নির্দিষ্ট করে এর আইডেন্টিফিকেশন করে দেয় যে আসলে নাউনটা কি, কোন নাউনটা, কোন নাউন সম্পর্কে এখন কথা বলা হচ্ছে, ঠিক আছে। দিস ক্যামেরা অর দ্যাট প্যান অর দিস স্টোরি বা দ্যাট স্টোরি, কী সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে দেয়। তারপর যদি হচ্ছে আমরা নাম্বার সম্পর্কে দেখি, যে নাম্বারস, ঠিক আছে, এই যে 1 2 3 ফার্স্ট সেকেন্ড, এরাও কিন্তু অর্থ প্রকাশ করে, তাই না। এই যে নাম্বারগুলো বললাম, হ্যাঁ, এরা কিন্তু সংখ্যাতাত্ত্বিক, সংখ্যাতাত্ত্বিক হলেও এদের কিন্তু অর্থ আছে। যেমন দেয়ার ইজ 2 পিপল, কয়টি লোক আছে, 2 জন, 2 পিপল, কয়জন লোক আছে, 2 জন। তারপর আমি বললাম যে I have 2 dogs, I have 3 cats, হ্যাঁ, there are 5 bananas on the table, there are 5 bananas on the table। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু কি করছে, এই নাম্বারগুলো ওয়ার্ড, এই নাম্বারগুলো অর্থ প্রকাশ করছে নাউনের আগে বসে, ঠিক আছে। তারপর যদি কোয়ান্টিফায়ার্স দেখি, ঠিক আছে, কোয়ান্টিফায়ার্স যেরকম সাম, ইন এ হুল, তারপর হচ্ছে all the people, some people, some trees, all trees, some students, all students, any students, each students, এই যে কোয়ান্টিফায়ার্সগুলো, এগুলো কিন্তু অর্থ প্রকাশ করছে, এগুলোর কিন্তু নির্দিষ্ট অর্থ আছে। সাম মানে কিছু, অল মানে সকল, এনি মানে যে কোনো, ইচ মানে প্রত্যেকে, এদেরও কিন্তু নির্দিষ্ট অর্থ আছে। এরাও কিন্তু নাউনের আগে বসে কি করছে, ডিটারমাইনারের কাজ করতেছে। একদিকে তারা ডিটারমাইনারের কাজ করতেছে নাউনের আগে বসে, আবার অন্যদিকে কিন্তু এরা ওয়ার্ডের টাইপস, ঠিক আছে। এই যে আর্টিকেল, এটাও ওয়ার্ডের টাইপস, পসেসিভ, এটাও ওয়ার্ডের টাইপস, ডেমনস্ট্রেটিভস, এটাও ওয়ার্ডের টাইপস, দেন নাম্বারস, এই নাম্বারস, এটাও কিন্তু ওয়ার্ডের টাইপস। দেন যে কোয়ান্টিফায়ার্স আলোচনা করছি, এটাও কিন্তু ওয়ার্ডের টাইপস। দেন হচ্ছে ইন্টারোগেটিভস। এখন আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, দেন হোয়াট, এই হোয়াট শব্দটা আসলে কি, এটা একটা ইন্টারোগেশন, তাই না, ইন্টারোগেটিভস। বাট এটা কি নাউন না প্রোনাউন, এটার অ্যান্সার হয়তো নাউন হবে, তাই না। ইজ হতে পারে ভার্ব, ইয়োর, এই ইয়োর শব্দটা আসলে কি, ইয়োরটা পসেসিভ, বাট এটার কিন্তু অর্থ আছে, এটা কি নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ। ইয়োর নেম, নেম শব্দটা হয়তো একটা নাউন, হ্যাঁ। তাহলে এই যে আমরা যে ব্যবহার করি হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, হুইচ, হোয়ার, হ্যাঁ, এই যে ইন্টারোগেশনের জন্য ইন্টারোগেটিভসগুলো ব্যবহার করি, ইন্টারোগেটিভসগুলোরও কিন্তু অর্থ আছে, কিন্তু পার্টস অফ স্পিচে ইন্টারোগেটিভস সম্পর্কে কিন্তু এইগুলোকে যে ক্ষুদ্র অংশে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, বাট ইন্টারোগেটিভস যে একটা পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু এগুলোকে আলোচনা করা হয় না, অন্তর্ভুক্ত করা হয়নি, এই জন্য এদেরকে আলাদাভাবে শিখতে হবে। বাট এরাও কিন্তু ওয়ার্ডের টাইপস,
ঠিক আছে, একটা বাক্য লিখতে কিন্তু ওয়ার্ড ব্যবহার করা যেতেই পারে, কিন্তু বাক্যের ক্ষুদ্রতম অংশের ভিতরে কিন্তু ইন্টারোগেটিভ আলোচনা করা হয়নি। ঠিক আছে, পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু আলোচনা করা হয়নি, কিন্তু এগুলো কিন্তু একটি সেন্টেন্সের অংশ। ঠিক আছে, তাই বুঝতে হবে যে পার্টস অফ স্পিচের বাইরেও ওয়ার্ডের টাইপস আছে, এবং সেগুলোই আলোচনার বিষয় হচ্ছে ডিটারমাইনারের ভিতরে। ঠিক আছে, তো ডিটারমাইনারের ভিতরেই আসলে এই ব্যাপারগুলো আলোচনা করা হয়। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি একটা ব্যাপার একটু রিমাইন্ড করে দিতে চাই। আপনারা যে ব্যাপারগুলো হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে, আপনারা অবশ্যই নিচে কমেন্ট বাটন আছে, কমেন্টে প্রেস করে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে যে আপনাদের প্রশ্নগুলো লিখে ফেলেন। আমি কিন্তু লাইভ একেবারে সাথে সাথে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তরগুলো, যে প্রশ্নগুলো কমেন্ট করবেন তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সঠিক উত্তর প্রদানের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন ব্যাপার পড়ানোর সময় আমি বলছি ইংরেজি কিন্তু ইন্টার রিলেটেড, ইংরেজি গ্রামারের প্রতিটা বিষয় একটি অপরের সাথে কানেক্টেড। তো এই যে কানেক্টেড বিষয়গুলো আলোচনার সময় একটা পড়ানোর সময় আরেকটা চলে আসে, এগুলোকে আমি বলি যে পরবর্তীতে আলোচনা করব। তো আপনারা যদি কোনো একটি বিষয়, যেরকম এখান থেকে কোয়ান্টিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা চান, কেউ হয়তো বলতে পারেন যে আমি আর্টিকেল সম্পর্কে চাই, কেউ হয়তো বলতে পারেন যে স্যার আমি নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা চাই, আপনারা যেই টপিকের সম্পর্কে বিস্তারিত আলোচনা চান সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, যে আপনারা হচ্ছে কোন ব্যাপারগুলো একটু দুর্বলতা আছে, যেই ব্যাপারগুলো আরেকটু ঝালাই করে নিতে চান বা আরেকটু শিখতে চান, বিস্তারিত আলোচনা চান, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ঠিক আছে, আর আমি হচ্ছে এখন ইন এ হোল সার্বিক ব্যাপার একটা সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ড সম্পর্কে। আমরা ওয়ার্ড সম্পর্কে শিখেছি, ওয়ার্ড কাকে বলে বা ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে যে মিনিংফুল হতে হবে, অর্থ থাকতে হবে, এরকম একটি শব্দ, সেটাকে ওয়ার্ড বলে। আর এটা গ্রুপ অফ লেটার্স। তারপর আমরা শিখেছি যে ওয়ার্ডের ক্লাসিফিকেশন হতে পার্টস অফ স্পিচের মাধ্যমে ক্লাসিফিকেশন শিখেছি, সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো ছিল। তারপর হচ্ছে আমরা ওপেন ক্লাস দেখেছি এবং ক্লোজ ক্লাস দেখেছি। ওপেন ক্লাসের মানে হচ্ছে যে ওয়ার্ডগুলোকে পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল, সাফিক্স প্রিফিক্স যোগ করে বা সাফিক্স প্রিফিক্স বিয়োগ করে পরিবর্তন করা যায়। আর ক্লোজ ক্লাস কি, যেদেরকে হচ্ছে কোনো পরিবর্তন করা যায় না, যারা একেবারেই ক্লোজ, যেদের ফরমেশনে কোনো পরিবর্তন করা যায় না। তারপর আমরা কি শিখেছি? তারপর আমরা শিখেছি যে লেক্সিক্যাল মিনিং বা যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্যালি এদের মিনিং বা এদের স্পেলিং, এদের ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, এদের বানান, এদের উচ্চারণের উপর ভিত্তি করে ওয়ার্ডকে আবার প্রধানত তিন ভাগে ভাগ করেছি। হ্যাঁ, যেরকম হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড হোমোনিম। তো সিনোনিমগুলো হচ্ছে যেগুলো হচ্ছে একই রকমের অর্থ প্রকাশ করে, আবার অ্যান্টোনিম হচ্ছে কমপ্লিটলি ভিন্ন রকম, মানে বিপরীত অর্থ প্রকাশ করে। আর হোমোনিম হচ্ছে হয় উচ্চারণে মিল থাকবে, না হয় বানানে মিল থাকবে, কিন্তু অর্থ ভিন্ন, সেগুলো হচ্ছে হোমোনিম। এবং আমি কিন্তু বলেছি যে এই যে লিঙ্গুইস্টিক্যালি যে আমরা একটা ওয়ার্ডকে বিভিন্ন ক্লাসিফিকেশন করছি, যে সিনোনিম, হোমোনিম, অ্যান্টোনিম, এদের ভিতরেও কিন্তু আবার প্রকারভেদ আছে। ঠিক আছে, সেই যে প্রকারভেদগুলো সেগুলো কিন্তু আমি বলেছি পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। যদি আপনারা এই সম্পর্কেও কোনো ভিডিও চান বা একটি কমপ্লিটলি আলাদা ক্লাস চান, তাহলে কিন্তু সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। এরপর আমরা আলোচনা করেছি যে ডিটারমাইনার্স, যে পার্টস অফ স্পিচের ভিতরে যে ব্যাপারগুলো আলোচনা করা হয় না, কিন্তু পার্টস অফ স্পিচ ছাড়াও, পার্টস অফ স্পিচের যে 8টি প্রকারভেদ, এর ছাড়াও যেই ওয়ার্ডগুলো আসলে আছে সেন্টেন্সের অংশ, আমরা পড়েছি না, সেন্টেন্সের প্রতিটি ক্ষুদ্রতম অংশকে বা একটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। কিন্তু আমরা কিন্তু দেখব যে সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশের ভিতরে কিন্তু আর্টিকেল আছে, ক্ষুদ্রতম অংশের ভিতরে কিন্তু পসেসিভ আছে, ডেমনস্ট্রেটিভস আছে, নাম্বারস আছে, কোয়ান্টিফায়ার্স আছে, দেন ইন্টারোগেটিভস আছে। এদেরকে কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে ইনক্লুড করা হয়নি, বাট এদেরকে ডিটারমাইনার্সের ভিতরে ইনক্লুড করা হয়েছে। এরাও কিন্তু সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ, আর সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশই হচ্ছে ওয়ার্ড, এবং এরাও হচ্ছে ওয়ার্ডের টাইপস। ঠিক আছে, যেহেতু কোয়ান্টিফায়ার্স একটি
সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ, এবং যেটা হচ্ছে সাম, এটার একটা অর্থ আছে, এবং এই যে অর্থ প্রকাশ করতে পারলো এটা হচ্ছে ওয়ার্ড, যেহেতু অর্থ প্রকাশ করছে সেহেতু একটা ওয়ার্ড। এটা কোন ধরনের ওয়ার্ড? এটা কোয়ান্টিফায়ার্স টাইপের ওয়ার্ড। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, আর আপনাদের দোয়া সবসময় আমার কাম্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি পরবর্তীতে আমি আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।